আচ্ছা, তো আজকে আমরা শুরু করি। আর কালকের ওই ম্যাথটা আমার আর পরে মনে ছিল না। আচ্ছা, ওইটা আমি এখন দেখবো পরে। এই যে এই ম্যাথটা, আজকের ম্যাথ আমরা শুরু করি। আর আজকে ম্যাথ শুরু করার আগে তোমাদের আরেকটা জিনিস তোমাদের দেখাই। দেখো, কালকে আমরা এইটা দেখছিলাম যে কোনো একটা বস্তুর কৌণিক, কোনো বস্তুর কৌণিক, আহ, কৌণিক, এইটার মধ্যে কি ছিল বলো তো? ই ছিল আমাদের হাফ আই ওমেগা স্কোয়ার, এটা ছিল না হ্যাঁ। কৌণিক গতিশক্তি? দেখো, হ্যাঁ ছিল। এইটা আমাদের তো কালকে জাস্ট তোমাদের সূত্রটা লিখে দিছিলাম। এটা আমরা একটু দেখি যে এটা আমাদের কই থেকে আসে। ধরো, এইটা আমাদের যে কোনো একটা বস্তু, এটা এবি অক্ষের চারদিকে সে যদি এই বরাবর সে যদি আবর্তন করে, তাহলে আমরা এখানে ধরে নেই যে এই বস্তুটা M1, M2, M3 এবং M4। M1, M2, M3 এবং M4, এই চারটা কণার সমন্বয়ে সে তৈরি। আচ্ছা, এখন এই অক্ষ থেকে তার ডিস্টেন্স হচ্ছে R1, এইটা R2, এইটুক হচ্ছে R3, আর এইটুক হচ্ছে R4। আচ্ছা, যদি এরকম হয় এবং এই যে আমাদের সবগুলা কণা রৈখিক বেগ যদি V1, V2, V3 এবং V4 করে হয়, তাহলে এদের রৈখিক গতিশক্তি আমাদের কি হবে? আচ্ছা দেখো, এই বস্তুটার আহ, মোট রৈখিক, আচ্ছা এইটা কি হবে বলো? মোট রৈখিক গতিশক্তি কি হবে? আমরা জানি শক্তি হচ্ছে স্কেলার রাশি। তো আমরা যদি সকল কণার যা শক্তিগুলো যদি নর্মাল যোগ করে দেই, তাহলে আমরা কিন্তু মোট রৈখিক গতিশক্তিটা পেয়ে যাব। এখানে আমাদের ভেক্টর যোগফল করা লাগবে না বা লব্ধি বের করা লাগবে না, কারণ এটা আমাদের একটা স্কেলার রাশি। শক্তি এক ধরনের স্কেলার রাশি, এটা তোমরা অলরেডি জানো। তো আমরা যদি এর সকল রৈখিক গতিশক্তি যদি যোগ করে দিই, তাহলে এই বস্তুটার মোট রৈখিক গতিশক্তি পেয়ে যাব। তাহলে এটা হবে আমাদের হাফ M1 V1 স্কোয়ার, হাফ M2 V2 স্কোয়ার, এটা হচ্ছে হাফ M3 V3, এবং হাফ M4 V4 স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, আমরা জানি V=ওমেগা আর। তো আমরা যদি এখন এটা লিখি, তাহলে আমাদের এখানে হবে ওমেগা 1 R1 স্কোয়ার। দেখো, আমরা এইখানে ভি এর জায়গায় আমরা কি লিখছি? ওমেগা 1 R1। তাহলে আমরা যদি ভি এর উপর স্কোয়ার থাকে, তাহলে এর এই দুইটার উপর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইখানে M2 ওমেগা 2 স্কোয়ার R2 স্কোয়ার, M3, সরি, ওমেগা 3 স্কোয়ার R3 স্কোয়ার। আর এইখানে আমাদের কি? M4 V4 এর জায়গায় ওমেগা 4 স্কোয়ার R4 স্কোয়ার। এগুলো তো বুঝতে আমাদের সমস্যা নাই। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো যে একটা নির্দিষ্ট অক্ষের চারপাশে এই একটা একটা বস্তুরই বিভিন্ন কণা ঘুরতেছে। এবং এই জিনিসটা আমরা একবার অলরেডি পড়ে আসছি যে একটা নির্দিষ্ট বিন্দু বা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর সকল কণার
কৌণিক বেগ সমান হয়? এটা তো আমরা পড়ে আসছি না? হ্যাঁ, পড়ছি। এই যে তোমাদের এটা, তো আমি এটা তো দেখাইছিলাম যে এর উপরে যদি অনেকগুলা যদি বিন্দু থাকে তাহলে সবারই কৌণিক বেগ সমান হবে, বা রৈখিক বেগটা সমান হবে না। সো এটা একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে সত্য, অথবা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে সত্য, তাদের সকল কণার কৌণিক বেগ সমান হবে। তাহলে এইখানে সবার ওমেগা গুলা হচ্ছে সেম। তাহলে দেখো, আমি সবগুলা জায়গায় ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3 এবং ওমেগা 4 সবার জায়গায় আমি ওমেগা লিখতে পারি। সো যদি আমি সবার জায়গায় ওমেগা লিখতে পারি, তো আমি একটা ওমেগা স্কোয়ার এইখানে কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, M4 R4 স্কোয়ার। এখন আমাদের এইটা কিসের সূত্র বলো? এই যে M R স্কোয়ার, এটা কিসের সূত্র? জড়তার ভ্রামক আই এর হ্যাঁ, সূত্র। এটা হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র। তাহলে আমরা এখানে লিখবো I1, I2, I3, I4। ওকে। তো একটা বস্তু সকল কণার জড়তার ভ্রামক আমরা যদি যোগ করি, তাহলে পুরো বস্তুটার জড়তার ভ্রামক আমরা পেয়ে যাব। তাহলে এগুলো সবগুলো যোগ করলে, বা আই, আই কি, আই হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে ওই পুরো বস্তুটার জড়তার ভ্রামক। এবং এইখানে আমাদের ওমেগা স্কোয়ার তো আছেই। তো দেখো, এটাই আমাদের মূলত কৌণিক, আহ, এটা হচ্ছে কৌণিক গতিশক্তির সূত্র। বুঝছো এটা? হ্যাঁ। তো এটা আমাদের মূলত এইভাবে আসে। অথবা আমরা এটাকে ½ mv স্কোয়ারের সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারি যে আমাদের ভরের জায়গায় জড়তার ভ্রামক, আর রৈখিক বেগের জায়গায় কৌণিক বেগ। এবং আমাদের এল সমান কি ছিল? এল সমান ছিল I ওমেগা, মানে আমাদের এইটা আমরা P = mv এর সাথে কম্পেয়ার করে মনে রাখতে পারি যে এম এর জায়গায় আই এবং রৈখিক বেগের জায়গায় কৌণিক বেগ। ওকে। তো তাহলে আমরা তাহলে ম্যাথটা করি। হ্যাঁ, একটু ভাইয়া, করো। তুমি যে আরেকটা হ্যাঁ, বলো। ও, তুমি যে আর আরেকটা একটা ছিল জিনিস পাইছো। ব্যালন না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটা পরে আমার আমার কালকে বাইরে থেকে এসে আর আর মনেই নেই আর কি। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এটা নেটের মধ্যে একটু দেখি যে এই জিনিসটা কি। আচ্ছা, তোমরা এই যে 3 নাম্বার ম্যাথটা একটু সলভ করার ট্রাই করো। ব্যালন যে কি, কি ব্যাপার? এইখানে তো ব্যালনকে তো সিলিন্ডারই তো বলা হচ্ছে। আচ্ছা, এটা তোমরা সলভ করো।
এটা যেন আমি কই জানি দেখছিলাম একবার, আর তো পাইতেছি না খুঁজে। হুম, তো নেটের মধ্যে এটাকে সিলিন্ডারই রাখা আর কি, ব্যালন বা সিলিন্ডার। আচ্ছা, এটা যদি সিলিন্ডারই হয় তাহলে আমাদের ওই ম্যাথটা করে আসে, দাঁড়াও তো আমরা একটু ওই ম্যাথটা সলভ করে আসি, দেখি এটার অ্যান্সার মিলে নাকি সিলিন্ডার দিয়ে। ওই ম্যাথটা কই ছিল? একটি কঠিন ব্যালনের ভর এত, ব্যাসার্ধ এত, এটা হচ্ছে ব্যালনের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, তো এইটা যেহেতু বলছে, এইখানে বলছে আমাদের কঠিন ব্যালন, তার মানে এটাকে আমরা যদি নিরেট সিলিন্ডার যদি ধরে নেই, তাহলে নিরেট সিলিন্ডার হচ্ছে আমাদের চাকতির মতো, তাই না? তো চাকতি হইলে কি হবে? চাকতি হলে কি হয়, হাফ এম আর স্কোয়ার না? আমার নিজেরই তো মনে নেই। হ্যাঁ। চাকতি হলে আমাদের হাফ এম আর স্কোয়ার যদি হয়, তাহলে এম এর মান যদি 5, আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে 0.03 স্কোয়ার। এটা তোমরা একটু চেক করো তো, অ্যান্সার কি আসে? 94.5, এটার অ্যান্সার ক আসা উচিত। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এটা তোমরা একটু চেক করো, এটার অ্যান্সার কি আসে। বের করো এটার অ্যান্সার। কঠিন ব্যালন এর ভর এত। অ্যান্সার আসছে এটার? হ্যালো? ভাইয়া আমি নানু বাসায় আসছি, এখানে ক্যালকুলেটর নিয়ে আসি নাই। আচ্ছা, দাঁড়াও, আমি আমি নিয়ে আসি ক্যালকুলেটর। 5 × 0.03 স্কোয়ার। হ্যাঁ, তাহলে যদি এটা হয় /2, হ্যাঁ এটার অ্যান্সার তাহলে আমাদের খ নাম্বার ইয়ে তো আসে, তাহলে হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিলিন্ডারি, সো এইখানে ব্যালন মানে আমাদের সিলিন্ডারি। তো যেহেতু এইখানে বলছে কঠিন ব্যালন, তার মানে নিরেট সিলিন্ডার, মানে যেটা আমাদের পুরোপুরি আহ মানে যার মধ্যে কোনো ফাঁপা নাই আর কি। সো এইটা হচ্ছে আমাদের নিরেট সিলিন্ডার, বা এটা হচ্ছে আমাদের কঠিন সিলিন্ডার। তো আমাদের তো এটা হয়ে গেল তাহলে। কতগুলো যদি এটা আসে আমাদের 2.25 × 10⁻³ ওকে। তো আজকের ম্যাথ গুলো আমরা করি। হ্যাঁ, আজকে আমাদের 3 নাম্বার। দেখো,
3 নম্বর বলছে এত কেজি ভরের একজন বালক নাগরদোলায় চড়ে 20 মিটার ব্যাসের বৃত্তাকার পথে এত আরপিএম কৌণিক বেগে ঘুরছে, তার কৌণিক ভরবেগ কত? আচ্ছা, এই ম্যাথটা আমরা কিভাবে করবো বলো? 6 RPM করবো প্রথমে, রেডিয়ান পার সেকেন্ড। হুম। তারপর জড়তার বের, ভরবেগ ইকুয়াল টু আই ওমেগা। তার জড়তার ভ্রামক বের করলেই তো। হ্যাঁ, তো আমরা তো এইখানে এইটাকে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে আমরা এটাকে কিভাবে কনভার্ট করব? ইয়া করবো কি জানি, 6 গুণন 2 পাই বাই মিনিট আছে না 60। হ্যাঁ, যেটা 60 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো আমাদের এই যে এইটার দুইটা একক হয়, একটা হচ্ছে আরপিএম আর একটা হচ্ছে আরপিএস। তো একটা হয় আমাদের আরপিএম, একটা হচ্ছে আরপিএস। তো আমি এটা তোমাদের লিখে দিই। আরপিএম তো কালকে লিখে তো দিচ্ছিলাম, এটা হচ্ছে রিভলিউশন পার মিনিট। আর একটা আমাদের থাকে আরপিএস, এটা হচ্ছে রিভলিউশন পার সেকেন্ড। সো আমাদের যেহেতু এখানে পার মিনিট, তো এখানে 60 দ্বারা ভাগ করা লাগে, আর এখানে পার সেকেন্ড বলতে আমাদের 60 দ্বারা ভাগ করা লাগবে না, শুধু 2 পাই দ্বারা গুণ করলেই হবে। সো আমাদের এখানে ওমেগা হচ্ছে 6 RPM। তো এটা আমরা কেন 2 পাই গুণ করি, কালকে একবার তোমাদের এটা বলছিলাম। কারণ একবার ঘুরলে আমাদের 2 পাই পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করে। তাহলে এটা দেখো আমাদের এইটা মূলত ও ওমেগা হচ্ছে থিটা ডিভাইড বাই টি। সো সে যেহেতু একবার ঘুরলে মোট কৌণিক সরণ হয় 2 পাই, তাহলে 6 বার ঘুরলে মোট কৌণিক সরণ হবে 6 × 2 পাই। আর আমাদের টি এর মান কত? টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। সো আমরা এই জন্য 60 দ্বারা মূলত ভাগ করি। তো আমাদের এইখানে হবে কত? 10। আমরা তাহলে এখানে কাটলে হবে 10, তাহলে এখানে 0.2 পাই বা 1/5, এটা হয় 1/5 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা জানি যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এখন আমরা এখানে আই এখানে কিভাবে বের করব? এখানে আই বের করবে যে আই ইকুয়াল টু এম আর না, দেওয়া আছে 40 কেজি। হ্যাঁ, আর এখানে আই আর আই ইজ ইকুয়াল এখানে টু কি হবে ডি এম আর দিতে হবে। স্কোয়ার আর হ্যাঁ। ওমেগা। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কিন্তু কোনো মানে কোনো নির্দিষ্ট বস্তুর কথা কিন্তু বলে নাই, জাস্ট বলছে সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তো তখন তার যেটা নর্মাল জড়তার ভ্রামকের সূত্র mr², আমরা এটা তখন ইউজ করব। যদি কোনো সিলিন্ডার হইতো, চাকতি হইতো, তখন আমরা তখন তার জন্য যে সূত্র আমরা সেটা ইউজ করব আর কি। তো এইখানে এম এর মান হচ্ছে 40, আর এর মান হচ্ছে কত, যেহেতু 20 মিটার ব্যাস তাহলে এটার মান হচ্ছে 10 আর এর মান। আর ওমেগার মান হচ্ছে 1/5 × পাই। তো 40 × 10² × 3.1416 ডিভাইড বাই 5। সো এটা আমাদের অ্যান্সার হচ্ছে 2513 × 28। এইটার একক আমাদের কি হবে? একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই একক আমি তোমাদের একবার পড়াইছিলাম। আচ্ছা, এখন 4 নম্বরটা সলভ করো। এখানে আমাদের কি বলছে, মঙ্গল গ্রহ সূর্যকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে ধরে নিয়ে এর কৌণিক ভরবেগ নির্ণয় করো। মঙ্গল গ্রহের ভর এত এবং আবর্তনকাল এত। আচ্ছা দেখো এখানে
এইখানে আমাদের এল এর মান বের করতে বলছে, তো এল ইজ ইকুয়াল টু কত? আই ওমেগা। আচ্ছা, তো এইখানে আই এর মান আমরা কি দ্বারা এখানে বের করবো? আই এর মান অলওয়েজ, যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট বস্তু এখানে উল্লেখ করে দেয়া নাই এবং এটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তো আই এর মান হচ্ছে এম আর স্কোয়ার। আচ্ছা, এইখানে ওমেগা, ওমেগা এখানে আমাদের কি হবে? আমরা টু জানি, পাই ভাগ তিন। হ্যাঁ, এটা হবে 2 পাই বাই টি, যেহেতু আমাদের টি এর মান বা এখানে আমাদের পর্যায়কাল দেয়া আছে। তো এইখানে আমাদের কার কৌণিক বেগ বের করতে হবে? মঙ্গল গ্রহ সূর্যকে কেন্দ্র করে যদি ঘুরে, তাহলে মঙ্গল গ্রহের কৌণিক বেগ, সো মঙ্গল গ্রহের ভর দেওয়া 6.46, 10⁻23, আর এর মান হচ্ছে 2.28, 10⁻11 এর উপর স্কোয়ার, 2 পাই এর মান হচ্ছে 3.1416, টি এর মান হচ্ছে 5.94, 10⁻7। সো এটা আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 3.55 ইন্টু 10⁻39। এটা এর একক কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, তোমরা 5 নাম্বারটা এখন আমরা করব না, 5 নাম্বারটা পরে করব, কারণ এই টপিকটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই। এটা হচ্ছে টর্ক। সো 6 নাম্বারটা আমরা যদি করি, ভর এত, ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব এত, এত রেডিয়ান কোণে ঘুরলে তার গতিশক্তি কত হবে? আচ্ছা, তো যেহেতু এটা এই তো মানে বুঝতে, পাওয়া যাবে না। হ্যাঁ, এটা আমাদের কি হবে? হাফ আই ওমেগা স্কোয়ার। তো এইখানে হাফ আই এর মান কত? আই এর মান হচ্ছে এম আর স্কোয়ার, আর ওমেগার মান তো দিয়েই দেওয়া 5 স্কোয়ার, হাফ এম এর মান হচ্ছে 2। দেখো এখানে আর এর মান এখানে কি হবে? ঘূর্ণন অক্ষ থেকে ওই বস্তুর যে দূরত্ব, ওইটাই মূলত তার ব্যাসার্ধ, তাই না? হ্যাঁ। এই জিনিসটাকে বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই যে যেমন একটা একটা বস্তু যদি এই এবি অক্ষকে কেন্দ্র করে সে যদি এই বরাবর সে যদি আবর্তিত হয়, তাহলে এইখানে যদি বস্তুটা থাকে এবং ঘূর্ণন অক্ষ থেকে আমাদের এই ঘূর্ণন অক্ষ কোনটা? এবি, এইখান থেকে তার যেটা ডিস্টেন্স, এটাই মূলত তার ওই ঘূর্ণন পথের ব্যাসার্ধ। তো এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে 25, মানে এর অ্যান্সার আমাদের 25ই হবে, 25 জুল। তো এগুলো আমাদের ইজি ম্যাথ একদম। আচ্ছা, এখন এটা পড়ো। দেখো কালকে আমি তোমাদের একটা জিনিস লিখে দিয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে পিতলের গোলক। তো গোলকের জড়তার ভ্রামক কি ছিল? হ্যাঁ, বলো। এম স্কয়ার। হ্যাঁ, এটা ছিল এম আর স্কোয়ার। তো আরো আমাদের দুই ধরনের গোলক আছে, একটা হচ্ছে নিরেট গোলক আর একটা হচ্ছে ফাঁপা গোলক। সো এইটা জড়তার ভ্রামক আলাদা আলাদা হয়, এটা আমরা একটু পরে এখন দেখবো। তো দেখো এইখানে বলছে যে অক্ষ সাপেক্ষে গোলকের জড়তার ভ্রামক বের করো। তো আই ইজ ইকুয়াল টু কি হবে? এম আর স্কোয়ার। আচ্ছা, তো এইখানে এম এর মান কত?
0.2, আর এর মান হচ্ছে 1। তাহলে এটা আমাদের 0.2 কেজি মিটার স্কোয়ার, এটা না? হ্যাঁ। আচ্ছা, এখন ফ্লাই হুইল, ফ্লাই হুইলের তোমরা তো নামটাই তো মনে হয় তো শুনো নাই। এগুলো আমাদের এসএসসি লেভেলে এগুলো আসে না, তারপরও ম্যাথ দিয়ে রাখছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের ফ্লাই হুইল একটা দেখাই। ফ্লাই হুইলের আমাদের এইগুলা আমাদের মূলত থাকে আর কি, ইউনিভার্সিটিতে উঠে আমরা এটা এটা পড়ছি যে ফ্লাই হুইলের জড়তার ভ্রামক কি হয়। আচ্ছা দাঁড়াও, একটা তোমাদের ছবি দেখাই তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের মূলত ফ্লাই হুইল। এই যে আমাদের এই জিনিসটা হচ্ছে ফ্লাই হুইল। তো এই জিনিসটা যদি ফ্লাই হুইল হয়, এইটা আমাদের দেখতে এটা কিসের মতো লাগতেছে? চাকতি। হ্যাঁ, এটা দেখতে চাকতির মতো লাগতেছে। তো এটা আমাদের একটা লোহার চাকা আর কি মূলত। সো এটা আমাদের একটা চাকতির মতো আর কি কাজ করে। এবং আমরা তো কালকে এটা পড়ছি যে এটা যদি আমাদের একটা চাকতি হইতো, তাহলে এর আমাদের কেন্দ্রগামী এবং এবং চাকতির সাথে লম্বভাবে যে অক্ষটা যায় তার সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? এটা কি ছিল? এম আর টু। হ্যাঁ, এটা হচ্ছে হাফ এম আর আর স্কোয়ার ছিল না? এটা ছিল না আমাদের চাকতির ক্ষেত্রে তো হাফ এম আর স্কোয়ার সম্ভবত। হ্যাঁ, ছিল। আচ্ছা, তাহলে দেখো এই যে এইটা যদি তার অক্ষ হয়, এই যে এই জিনিসটা যদি তার অক্ষ হয়, আর এটাকে যদি আমরা চাকতি বিবেচনা করি, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই যে এই ফ্লাই হুইলের জড়তার ভ্রামক কি হবে? এইটাও হাফ এম আর স্কোয়ারই হবে, বুঝছো? তাই। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এটা সলভ করি, তাহলে দেখো আমাদের এখানে জড়তার ভ্রামক এবং এই এরপরে আমাদের নির্ণয় করতে বলছে গতিশক্তি। তো আমাদের এই গতিশক্তি বের করার জন্য তো আই এর মান লাগে। তো আমরা আগে আই এর মানটা বের করি। তাহলে এখানে নিজ অক্ষের ভাইয়া তুমি সাপেক্ষে, বলো। ভাইয়া তুমি হলো হোমওয়ার্ক দেয়া। আচ্ছা দাঁড়াও, এটা করি। নিজ অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে ফ্লাই হুইল, এটা হচ্ছে ডাবল ই এল এর জড়তার ভ্রামক। এটা তো আমাদের আগে তো লেখা হয় না, এটা একটু লিখে দিই, সমস্যা নেই। তো এটা আমাদের কি হবে? আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। তো এটা আমাদের হবে হাফ এম এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে 0.5। দেখো এখানে বলছে ব্যাস 1 মিটার, তাহলে আর এর মান হবে 0.5। তো এটা হচ্ছে আমাদের 62.5 কেজি মিটার স্কোয়ার। ওকে, এখন আমাদের ওমেগার মান যেহেতু আরপিএম এ দেওয়া, সো এটাকে কিভাবে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যায় এটা আমরা জানি। 100 × 2 পাই ডিভাইড বাই 60, এত রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা আমাদের 200/60, 200/60 দিলে এটা হবে 10/3 পাই রেডিয়ান পার সেকেন্ড। এরপরে আমাদের জিজ্ঞেস করছে ই এর মান। সো ই এর মান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তো এটা আমাদের কি হবে এখানে?
আই এর মান কত? 62.5, ওমেগার মান হচ্ছে 10/3 পাই, এর উপর হচ্ছে স্কোয়ার। সো ইন্টু 3.1416 এর উপর স্কোয়ার ইন্টু 62.5। তো এটা আসে আমাদের 3426.962 এত জুল। তো এইগুলো তো ইজি ম্যাথ। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে যে কোনো ব্যাসের সাপেক্ষে একটি পাতলা বৃত্তাকার চাকতির ঘূর্ণন জড়তা এত। যে কোনো ব্যাসের সাপেক্ষে, ওকে, চাকতির উপর লম্ব স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? আচ্ছা, এইটা এখন তোমরা কিভাবে বের করবা? দেখো, এটা আমরা নেক্সট পেজে একটু নিয়ে যাই। ওয়েট। হ্যাঁ, এখন বলো, এখন তোমরা এটা সলভ করবা কিভাবে বলো? এটা তো বলছে না ব্যাসের সাপেক্ষে চাকতির ঘূর্ণন জড়তা। এখানে দেখো, এটাই আমাদের বলছি। আমাদের জিজ্ঞেস করছে যে যে এ- কোনো যে কোনো ব্যাসের সাপেক্ষে ঘূর্ণন জড়তা আমাদের দেয়া আছে। দেখো, এখন আমরা তো এটা এটা আমরা তো পড়ছি, যদি এটা আমাদের একটা চাকতি হইতো, তাহলে এর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? mr² 2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এবি। আচ্ছা, সো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল হাফ এম আর স্কোয়ার। আর এর যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল? ধরো এইটা একটা এর ব্যাস, আর একটা ব্যাস হচ্ছে এইটা। তো এর যে কোনো ব্যাসের সাপেক্ষে, এই যে, তো যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করতাম? লম্ব সাপেক্ষে। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। সো এটা যদি আই হয়, এইগুলা আই ড্যাশ হবে এবং এই দুইটাই সমান হবে। এইটা আমি তোমাদের দুইবার বা অথবা তিনবার মনে হয় এই জিনিসটা দেখাইছিলাম, যে আমাদের যে কোনো হ্যাঁ, ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক সমান হবে। তাহলে আমরা যদি লম্ব অক্ষ উপপাদ্য যদি লিখি, তাহলে আই সমান হবে আই এক্স, এটাও আই ড্যাশ, আই ওয়াই, এটাও আই ড্যাশ। এটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ মনে আছে, এটা তো হবে mr²/4। হ্যাঁ, তাহলে আই ড্যাশ হবে I/2। তাহলে আমাদের এটা হবে mr²/4। তার মানে আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে, এটা হচ্ছে mr²/4, এটা দেয়া আছে। তাহলে আমাদের এইখানে আমাদের প্রশ্ন মতে কি দেয়া আছে? দেয়া আছে mr²/4 ইজ ইকুয়াল টু 10। তো তোমরা এটা লিখতে পারো যে যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক যে কোনো ব্যাসের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক, এইটা আমাদের দেয়া আছে। ওকে। আর আমাদের লম্ব স্পর্শকের সাপেক্ষে এই জড়তার ভ্রামক তাহলে কি হবে? আমাদের লম্ব স্পর্শক হচ্ছে এইটা না, এই যে সি ডি। হ্যাঁ, এখন এটা হবে দেখো, 3/2 mr²। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা আমাদের আই আই ড্যাশের মান।
তাহলে আই এর মান তাহলে কি হবে? আই মানে কি আমাদের? আই মানে হচ্ছে m r² / 2। এখন দেখো, হুম এখন আহ আই এর সাথে আই ড্যাশের সম্পর্ক কি? আই এর সাথে আই ড্যাশের সম্পর্ক, আচ্ছা সরি, আই দেখি সমান্তরাল, ওই যে সমান্তরাল ইয়ে, অক্ষ আরে উপপাদ্য। না না, ওইটা না, ওইটা না। মানে আই এর সাথে আই ড্যাশের সম্পর্ক কি 2 × আই ড্যাশ না? এই যে আই এর সাথে আই ড্যাশের সম্পর্ক, হুম হুম এই যে এইখান থেকে আমরা যদি লিখি তাহলে i = টু ওইটা- আই ড্যাশ হয় না? হ্যাঁ তো দেখো, আই ড্যাশের মান কত? আই ড্যাশের মান হচ্ছে 10 × 2, তার মানে হচ্ছে 20। এটা কি? এটা হচ্ছে আমাদের এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এখন আমরা নির্ণয় করব লম্ব স্পর্শক মানে সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? 3/2 mr²। দেখো, সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামক আই সিডি হবে আই এবি প্লাস এম, এর আমাদের ডিস্টেন্স কতটুকু? আর না, আর এর সমান তো এইচ এর মান। তাহলে এইখানে আই এবি আই এবি এর আই এবি এর মান হচ্ছে 20, আর এইখানে m r²। আচ্ছা, এখন দেখো এইখানে m r² / 4 এর মান হচ্ছে 10। এখন আমরা যদি শুধুমাত্র m r² এর মান এখান থেকে বের করতে যাই তাহলে সেটা হবে কত? 40। এটা হবে না? হবে। এখন m r² এর মান যদি আমরা এনে এইখানে লিখি তাহলে এটা হবে 40। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এটার আমাদের অ্যান্সার হবে 60। সো এটা হচ্ছে 60 কেজি/মিটার স্কয়ার। এই ম্যাথটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ তো এইটা ক্লিয়ার থাকার জন্য আমাদের এই চাকতির সকল জিনিস কিন্তু ক্লিয়ার থাকতে হবে, না হলে এটা এখন এসে যে না বোঝারই কথা যদি আগের সবকিছু ক্লিয়ার না থাকে। তো আশা করি বুঝছো। আচ্ছা দাঁড়াও, এটা সময় প্রায় শেষ, আর একটা লিঙ্ক দিচ্ছি।